হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার হাসিনুর রহমান খান। আজকে একটা টপিক নিয়ে কথা বলবো, যে টপিকটা গতকালকের জন্য কথা বলা। আসলে গতকালকে আমার ইভিনিং এ একটা কেস আসছিল। ইউজুয়ালি এই কেসগুলো এখন আর খুব একটা পাওয়াই যায় না। আমি গত ৪ বছরে বোধহয় এটা আমি ৪র্থ বা ৫ম কেসই পাইলাম। কিন্তু কেসটা খুব সিরিয়াস। এটার ফ্যাটালিটি হচ্ছে অলমোস্ট মোর দ্যান 50% ইন কেস অফ অ্যাডাল্ট। বড়দের ক্ষেত্রে এটা ৫০% বা তার চেয়ে বেশি মানুষ সঠিক চিকিৎসা দেওয়ার পরেও মারা যায়। আর বাচ্চাদের ক্ষেত্রে অলমোস্ট 100%। তাইলে রোগটা খুব সিরিয়াস। রোগটা কি সেটা নিয়ে কথা বলবো। এই রোগটা যে এখনো আমাদের দেশে হয়, এটা আসলে আমাদের দেশের জন্য একটা ব্যর্থতা। এটা আমাদের সাধারণ মানুষের জন্য ব্যর্থতা। এটা সবার জন্যই ব্যর্থতা। কারণ এইটার ব্যাপারে সচেতনতা কম ইউজ করে নাই। সবাই এটা টিভিতে দেখানো হয়। এটা নিয়ে অনেক কিছু করা হয়। কিন্তু তারপরেও এই রোগটা এখন আমাদের হচ্ছে, কারণ আমরা সচেতন না। কি রোগ? ধনুষ্টঙ্কার। নামটা কিন্তু ভয়ানক মনে হয়, তাই না? ধনুষ্টঙ্কার বা টিটেনাস। কাদের জন্য এই ভিডিওটা? এই ভিডিওটা সাধারণ জনগণ থেকে শুরু করে এমবিবিএস লেভেলের স্টুডেন্ট আছে তাদের সবার জন্য। এবং ফর এমবিবিএস আমি একদম নোট ডাউন করে রাখছি, যাতে কোনো পয়েন্ট মিস না হয়। আপ টু ট্রিটমেন্ট আলোচনা করা হবে। আপ টু ট্রিটমেন্ট আলোচনা করা হবে। তাই সবাই ভিডিওটা দেখবে আশা রাখি, এবং এই ভিডিওটা দেখলে অবশ্যই উপকৃত হবা। কারা সবচেয়ে বেশি উপকৃত হবা? 5th ইয়ার স্টুডেন্ট, যারা একদম টিপিক্যালি আমি ডেভিডসন থেকে আলোচনা করব। টিপিক্যাল ডেভিডসন থেকে আলোচনা করব। কিছু জিনিস আলোচনা করব মাইক্রোবায়োলজি অন্যান্য টপিকগুলো থেকে। কিন্তু টিপিক্যাল আলোচনা হবে ডেভিডসন। কোনো কিছুই বাদ যাবে না ডেভিডসনে। এটা একটু মনে রাখো, হ্যাঁ? তো ডিজিজটা কি বললাম? ধনুষ্টঙ্কার বা টিটেনাস। আফসোস কেন এখনও হয়, এবং আসলে ইমপ্রপার হিস্ট্রি দেওয়া হয়। দেখেন, এই রোগীটা যখন আমার কাছে আসছে, রোগী তো আর কথা বলতে পারতেছে না খুব একটা, কিন্তু রোগী কিন্তু অজ্ঞান না। সে কথা বলতে না পারলেও সে চেষ্টা করতেছে কথা বলার। রোগীর যারা লোক আছে তারা কিন্তু ঘটনাটা জানে। তারা অন্য একজন ডাক্তারকে দেখে আসছিল, সে মৌখিকভাবে জানাইছে যে হ্যাঁ এটা ধনুষ্টঙ্কার। তারা আমার কাছে পুরো জিনিসটা স্কিপ করে গেছে এবং তারা আমাকে বলে না। তো আমি রোগীটা দেখলাম, এবং তারপর আমি কোনো এক সময় রোগীকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আমি একটা প্রশ্ন করি আপনাদের, ওনার কি মাস খানিকের মধ্যে কোথাও কাটছিল কিনা? এবং তারপরে তারা জানালো তার পায়ে একটা কাটা ছিল। এবং তখন আমি পুরা হিস্ট্রিটা মিল করলাম যে ও আচ্ছা, তাহলে তো এটা ধনুষ্টঙ্কারী। তো এইভাবেই আসলো। কেন আপনাদের প্রথমেই, যেহেতু আপনাদের একজন ডক্টর অলরেডি বলছে, আমাদের যদি এই লিডগুলো দিয়ে হেল্প করেন, তাহলে আমাদের কেন সহায়তা হয়? কারণ ধরেন আমরা ইমার্জেন্সিতে থাকি, ওই সময় আরও 2টা পেশেন্ট ছিল আমার। তো এই 2টা পেশেন্টের সময় দিতে হচ্ছে, তাকে সময় দিতে হচ্ছে। তাই অল ইন অল দেখা যায় যে আমার সময়টা বেশি যায়। কিন্তু আমি যদি আপনাদের কাছ থেকে, যেহেতু আপনি জানেন, ওই লিডটা আমাকে দিলে আমার জন্য সহজ হয়, তাই না? তারপরেও খুব বেশি সময় লাগে না, কারণ একদম টিপিক্যাল প্রেজেন্টেশন ছিল। টিপিক্যাল প্রেজেন্টেশন কি, কিভাবে থাকে না থাকে, সব কিছু ইন ডিটেলস আলোচনা করব। আর দেরি না করে সরাসরি টপিকে চলে আসি। সেটা হচ্ছে টিটেনাস বা ধনুষ্টঙ্কার। হ্যাঁ, কিসের জন্য হয়? পজিটিভ অর্গানিজম কি? প্রথম কথা হচ্ছে এটা। পজিটিভ অর্গানিজম হচ্ছে একটা ব্যাকটেরিয়া, তার নাম হচ্ছে ক্লস্ট্রিডিয়াম টিটেনি। ক্লস্ট্রিডিয়াম টিটেনি, ঠিক আছে? এটা কি ধরনের ব্যাকটেরিয়া? এটা একটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। গ্রাম পজিটিভ কি? এটা গ্রাম পজিটিভ ব্যাসিলাস বা গ্রাম পজিটিভ রড, ঠিক আছে? এটা কেমন টাইপের ব্যাকটেরিয়া? এটা কি অক্সিজেনের উপস্থিতিতে কাজ করে নাকি অক্সিজেনের অনুপস্থিতিতে কাজ করে? এটা একটা অব্লিগেট অ্যানারোব। অব্লিগেট মানে কি? যে অবশ্যই 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 অক্সিজেনের উপস্থিতিতে। অ্যানারোব মানে হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে কাজ করবে না। অর্থাৎ এ শুধুমাত্র অ্যাক্টিভ হয় যখন ওই সারফেস বা যেই জায়গায় সে আছে সেই জায়গায় শতভাগ অক্সিজেন মুক্ত অবস্থায় আছে, অথবা অক্সিজেনের এই পরিমাণ ঘাটতি আছে যাতে সে তার কাজগুলো করতে পারে। অক্সিজেনের সেই পরিমাণ ঘাটতি কখন হবে? অক্সিজেনের সেই পরিমাণ ঘাটতি হবে তখনই যখন ওই জায়গায় অক্সিজেন নাই। সোজা কথা, হ্যাঁ? তো এই একটা জিনিস, এই ব্যাকটেরিয়া সম্পর্কে আলোচনা করলাম। এটা কি স্পোর তৈরি করতে পারে? ইয়েস, ইটস এ স্পোর ফর্মিং ব্যাকটেরিয়া, এবং এর স্পোরটা যথেষ্ট শক্তিশালী। কয়েক মিনিট কেন, একটু লম্বা সময় ধরে তাপ দিলেও পুরোপুরি এই ব্যাকটেরিয়ার স্পোরগুলো নষ্ট হয় না, এবং এই ব্যাকটেরিয়ার স্পোরগুলো মাটিতে অনেক দিন থাকতে পারে। এই জিনিসগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট। এগুলো হচ্ছে আমাদের মাইক্রোবায়োলজি রিলেটেড কথাবার্তা। তো এই ব্যাকটেরিয়া সম্পর্কে আমরা জানতে পারলাম। এই ব্যাকটেরিয়ার কী রোগটা করে, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এই ব্যাকটেরিয়া নিজে রোগ না তৈরি করলেও ব্যাকটেরিয়া থেকে একটা এক্সোটক্সিন রিলিজ হয়। এই এক্সোটক্সিনের নামটা কি? এই এক্সোটক্সিনের নামটা হচ্ছে টিটেনোপ্লাজমিন। এই টিটেনোপ্লাজমিনই মূলত যে রোগটা ফিচারগুলো আনে। টিটেনোপ্লাজমিনের অ্যাফিনিটি বা আকর্ষণ আছে কার প্রতি? আকর্ষণ আছে মোটর নিউরনের প্রতি। কার প্রতি আকর্ষণ আছে? মোটর নিউরনের প্রতি। এবং মোটর নিউরনের যে রিসিপ্টরগুলো আছে, মোটর নার্ভ এন্ডিংয়ের রিসিপ্টর, তার প্রতি। এবং এর রিসিপ্টরকে সে মেনলি আকর্ষিত হয়ে রিসিপ্টরের উপর যে প্রভাবটা বিস্তার করে, তার জন্য স্পাস্টিক টাইপ অফ প্যারালাইসিস হয়, অর্থাৎ মাসল স্পাজম হয়। এবং এই মাসল স্পাজমের জন্যই ধনুষ্টঙ্কারের রোগীগুলা ধনুকের মতো বেঁকে যায়, তাই না? তো আমরা মোটামুটিভাবে এর প্যাথোজেনেসিসটা আলোচনা করে ফেললাম ইন শর্ট। তাহলে এটা একটা গ্রাম পজিটিভ রড যেটা স্পোর ফর্মিং, এবং এটা একটা টক্সিন রিলিজ করে, যে টক্সিনটা
এক্সোটক্সিন, তার নাম হচ্ছে টিটেনোপ্লাজমিন, যার স্পেশাল অ্যাফিনিটি আছে কি মোটো নিউরনের প্রতি, এবং এই মোটো নিউরনের নার্ভ এন্ডিংয়ের উপরে সে যখন প্রভাব বিস্তার করে আলটিমেটলি কি করে আলটিমেটলি এই ডিজিজটা সে তৈরি করে। ওকে, তাহলে আমরা এই পর্যন্ত জানলাম। এখন চলে যাব হচ্ছে আমরা আরও কিছু ইন ডিটেলস আলোচনা এইটার ব্যাপারে। হ্যাঁ, এখন আসি আবার আলোচনায়, এই ব্যাকটেরিয়াটা পাওয়া যায় কোথায়? এটা আমাদের গাটেও থাকে, আমাদের জিআই ট্র্যাক্টেও থাকে, এনিমেলের গাটে থাকে। ইউজুয়ালি এটা সয়েলে স্পোর ফর্মে থাকে, মাটিতে থাকে স্পোর ফর্ম করে, এবং অনেক দিন থাকতে পারে। আমাদের মধ্যে একটা ধারণা আছে যদি লোহা বিধে, যদি জং ধরা লোহাতে শুধু কাটে তাইলেই এটা হয় না ভাই, এটা তার জন্য হয় না। শুধু ওই জায়গাতে যদি এই স্পোরটা থাকে তাহলে হবে। ইউজুয়ালি এটা মাটিতে থাকে, এবং আপনার যে জায়গাটা কাটছে পায়ের, এটা সবচেয়ে বেশি মনে রাখবেন পায়ের কাটে সবচেয়ে বেশি হয়। আদার কোথাও হয় না, আদারও হয়, কিন্তু পায়ের কাটে সবচেয়ে বেশি হয়। এবং এইটা মেনলি পেনিট্রেটিং ওন্ডে সবচেয়ে বেশি হয়। কোথায় সবচেয়ে বেশি হয়? পেনিট্রেটিং ওন্ড। পেনিট্রেটিং ওন্ড কি ধরেন, এটা আপনার পায়ের তলার সারফেস, একটা লোহার ঢুকে গেছে এই পর্যন্ত, এই যে ডিপ একটা জায়গা হচ্ছে, ডিপ একটা পকেট ভিতরে পায়ের তলায় তৈরি হলো, এই ডিপ পকেটটায় কিন্তু অক্সিজেনের ঘাটতি হওয়ার চান্স বেশি থাকে, এবং ওই জায়গায় এই ব্যাকটেরিয়াটা যদি কলোনাইজ করতে পারে তখন সে সংখ্যা বৃদ্ধি করে এবং তখন সে এক্সোটক্সিন রিলিজ করে। ব্যাকটেরিয়াটা ওই লোকালি এই জায়গাতেই থাকে, কিন্তু তার এক্সোটক্সিন ব্লাড দিয়ে পাস করে চলে যায় হচ্ছে আমাদের মোটো নিউরনসেলগুলোতে, এবং যে তার যতগুলো ফিচার আছে সবগুলো সে ডেভেলপ করে। অনেক লম্বা সময় পর্যন্ত মাটিতে স্পোর হিসেবে ডরমেন্ট হিসেবে থাকে। তার প্রয়োজনীয় এনভায়রনমেন্ট অর্থাৎ অক্সিজেন ছাড়া এনভায়রনমেন্টে সে যখন চলে যায় তখনই সে অ্যাক্টিভ হয়, এবং অ্যাক্টিভ হয়ে একটা মারাত্মক রোগ সৃষ্টি করে, যেটা হচ্ছে এই টিটানাস। হ্যাঁ, টিটানাসের ক্লিনিক্যাল ফিচার কি যদি হয়ে যায়, তাহলে আসলে আগে একটু একটা কথা বলে রাখি, এটার সিমটম প্রেজেন্টেশন হতে কতদিন সময় লাগে। সেভিয়ারিটির উপর নির্ভর করে এটার সিমটম 2 দিন পরের থেকে, ওন্ডের 2 দিন পরের থেকে শুরু করে আরও অনেক পর, কয়েক সপ্তাহ পর পর্যন্ত প্রকাশ পেতে পারে। মনে রাখবেন যে সিমটমটা যত দ্রুত প্রকাশ পাবে তার সেভিয়ারিটি তত বেশি। অর্থাৎ যে রোগীটা 2 দিন বা 3 দিনে বা 7 দিনের মধ্যে প্রকাশ পেয়ে গেছে তার বাঁচার চান্স অনেক বেশি কম, আর যার হচ্ছে অনেক দেরিতে প্রকাশ পেয়েছে তার বাঁচার চান্সটা তুলনামূলক বেশি। আচ্ছা, আরেকটা জিনিস, এটা অফ টপিক আলোচনা করে ফেলি, এটা কি শুধু লোকালি হয়? প্রশ্নটা হচ্ছে এটা, নাকি একদম হোল বডিতে হয়? উত্তর হচ্ছে এটা হোল বডিতে বেশি হয়। খুবই রেয়ার কিছু কেসে লোকাল হতে পারে, যেই জায়গায় কাটছে শুধু তার আশেপাশেরই মাসল স্পাজম মানে কি, মাসলটা শক্ত হয়ে এক ধরনের প্যারালাইসিস করে। এই যে মাসল স্পাজম বা এক ধরনের একদম শক্ত স্টিফনেস নিয়ে আসে, এই যে ঘটনাটা হয় যদি লোকালি হয় সেই ক্ষেত্রে পেশেন্টের সার্ভাইভালের চান্স অনেক বেশি, কিন্তু যদি হোল বডিতে ডিস্ট্রিবিউট হয়ে যায় সেই ক্ষেত্রে বাঁচার চান্সটা কিন্তু কম। কাদের বাঁচার চান্স কতটুকু মনে রাখতে হবে, বাচ্চাদের ক্ষেত্রে এটা প্রায় 100% ফ্যাটাল, মানে হইলেই মারা যাবে। বড়দের ক্ষেত্রে প্রপার ট্রিটমেন্ট পাওয়ার পরেও এটা 40 to 50% কেসে আর সার্ভাইভ করে না। তো এটা কিন্তু যথেষ্ট 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 ক্রিটিক্যাল একটা রোগ। আমরা কিন্তু চাইলে এই রোগটা থেকে বেঁচে থাকতে পারি যদি আমরা একটু নিয়ম মানি। গভর্নমেন্ট থেকে দেখবেন এটার জন্য ভ্যাকসিন দেওয়া হয়, এই ভ্যাকসিনগুলো আমাদের নিয়ে নেওয়া উচিত। আমাদের এটার জন্য প্রিভেনশনটাই হচ্ছে ব্যাটার এই ক্ষেত্রে। যদি আপনি প্রিভেনশন না দিয়ে ওই হওয়ার পরে চিকিৎসায় চলে যান, হওয়ার পরে বাঁচানো কঠিন। তাই আমাদের প্রিভেনশনের ব্যাপারে ফোকাস করতে হবে। এটা আমি শেষে ইন ডিটেলস বলে দিব যে কীভাবে এটার ডোজগুলা কী সময় ডোজগুলো নিতে হয়, কাদের জন্য বেশি জরুরি, আমি এভরিথিং কথা বলে নিব। হ্যাঁ, তো এখন চলে আসি হচ্ছে, এটা তো আমরা জানলাম, মোটামুটি আলোচনা করলাম যে এটা আমাদের কোথা থেকে পাই, কী হয় না হয়, কী সিমটম নিয়ে আসে। মনে রাখবেন এটা সর্বপ্রথম ইনভলভ করে হচ্ছে আমাদের ম্যাসেটার মাসলে। ম্যাসেটার মাসলটা কোথায়, আমি যে ছবিতে দিয়ে দিচ্ছি, ম্যাসেটার মাসলটা হচ্ছে আমাদের এই জায়গায় থাকে, এবং এর জন্য যে ফিচারটা প্রথমে সবার আগে ডেভেলপ করে ম্যাসেটার মাসলের কন্ট্রাকশনের জন্য লকজ, মানে মুখ আমি খুলতে পারি না, মুখ খুলতে পারি, কথা বলতে গেলে রোগী, আমি যখন তার নাম জিজ্ঞেস করতেছিলাম কালকে, সে তার নামই বলতে পারতেছে না। সে অনেক চেষ্টা করতেছে নাম বলার, কিন্তু আনফর্চুনেটলি সে তার নাম বলতে পারতেছে না। সে খুব চেষ্টা করতেছে, এবং যখন সে বলার চেষ্টা করতেছে তার নেকের মাসল, সবগুলো মাসল একদম ব্যাকের মাসল পর্যন্ত রিজিড, শক্ত হয়ে তাকে সাপোর্ট দিচ্ছে না। তো এই যে জিনিসটা হচ্ছে, এই লকজটা হচ্ছে ইনিশিয়াল ফিচার। এই লকজটা সবার প্রথমে আসে, এবং এই লকজটার সাথে অন্যান্য লকজোর একটা পার্থক্য আছে। এই লকজটা হয় পেইনলেস। আদার যদি হয়, ধরেন আপনার ডেন্টাল ইনফেকশন, দাঁতের ইনফেকশন হয়ে লকজ হয়েছে, আপনার থ্রটে ইনফেকশন হয়েছে, সেই থ্রটের ইনফেকশন থেকে লকজ হয়েছে, এই লকজগুলো কিন্তু পেইনফুল, কিন্তু এই লকজটা হয় 100% পেইনলেস। এটা আমাদের মনে রাখতে হবে। সেকেন্ড ফিচারটা নিয়ে এখন আমি আলোচনা করবো আবার। তো সেকেন্ড যে পয়েন্টটা নিয়ে এখন আলোচনা করবো, প্রথমে কি লকজ বললাম একবার, এইবার হচ্ছে আরেকটা আছে রাইসাস সার্ডোনিকাস। রাইসাস সার্ডোনিকাস হচ্ছে যখন আমাদের ফেসের যে মাসলগুলো আছে, ফেসের মাসলগুলোতে এই প্যারালাইসিসটা ডেভেলপ, স্পাস্টিক টাইপ অফ যে ফিচারটা ডেভেলপ করে বা এই কন্ট্রাকশনটা রিজিডিটা ডেভেলপ করে, তখন একটা স্পেশাল টাইপ অফ ফেস চলে আসে এই অবস্থায়। এটাকে বলা হয় রাইসাস সার্ডোনিকাস। আমি এটারও ছবি দিয়ে দিচ্ছি, সবাই ছবিটা দেখে নেবেন। এই ফিচারটা ডেভেলপ করে রাইসাস সার্ডোনিকাস, এবং এরপরে ধীরে 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 এই মাসলের এই স্টিফনেসটার
ট্রাঙ্ক পর্যন্ত চলে আসে, নেক হয়ে ট্রাঙ্ক পর্যন্ত চলে আসে, এবং অ্যাট দ্যাট টাইম আমাদের পিঠের মাসলগুলো তো অবশ্যই অ্যাবডোমিনের চেয়ে শক্তিশালী। তার জন্য কি হয়, পিঠের দিকটা বেঁকে একটা ধনুকের মতো শেপ নিয়ে আসে, এটাই বাংলায় ধনুষ্টঙ্কার নাম দেওয়ার মূলত কারণ। আর এই যে একটা পোস্টার আসে, সেই পোস্টারটার একটা সুন্দর নাম আছে, সেই পোস্টারটার নাম আছে অপিস্তোটোনাস পোস্টার। অপিস্তোটোনাস পোস্টার, এই অপিস্তোটোনাস পোস্টারের ছবিটা আমি এখন দেখাই দিচ্ছি। বাচ্চাদের ক্ষেত্রে এটা খুব ভালো দেখা যায়, বড়দের ক্ষেত্রেও হয় যখন খুব সেভিয়ার হয়ে যায়। এই ফিচারগুলো তাহলে আমরা পাবো। কি হচ্ছে, পেশেন্টের মাসল মেনলি কন্ট্রাকশন করতেছে, একদম রিজিড হয়ে যাচ্ছে, এটা একটা টোনিক টাইপ অফ মাসল রিজিডিটি। এই টোনিক মাসল রিজিডিটিটা ডেভেলপ করতেছে, এটা আমাদের মনে রাখতে হবে, এবং এটা কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট। আমি প্রত্যেকটা টপিকই ইজি করে বলার চেষ্টা করতেছি। হ্যাঁ, তো এই ফিচারগুলো যখন আমরা পাবো, আমরা বুঝেই যাবো যে আসলে তার টিটেনাস হয়েছে কোন জায়গায়। তার একটা ওন্ডের হিস্ট্রি থাকবে, যে ওন্ডটাই ইনফেক্টেড থাকতে পারে, ওন্ডটার কোনো এমন একটা ডার্টি ওন্ড, যে ডার্টি ওন্ডের কারণে তার এই প্রবলেমগুলো হচ্ছে। এটা কি বাচ্চাদের হতে পারে? হ্যাঁ, যদি আপনি আনহাইজেনিক একটা জায়গায় বাচ্চা ডেলিভারি করেন, সেই ক্ষেত্রে বাচ্চার যে আম্বিলিকাল কর্ড, এই আম্বিলিকাল কর্ড দিয়ে বাচ্চার ইনফেকশন হয়ে যেতে পারে, মার এই ক্ষেত্রে ইনফেকশন হওয়ার চান্স থাকে। এই জন্যই কিন্তু আমাদের দেশে ধনুষ্টঙ্কারের টিকাটা প্রেগনেন্ট মহিলাদের দিয়ে দেওয়া হয়, যদি কারো টিকার ডোজ কমপ্লিট না থাকে তাহলে। হ্যাঁ, এই জিনিসটা আমরা একটু মাথায় রাখার চেষ্টা করব। আমরা যে মুসলমানি বা সার্কামসেশন করি, এই সার্কামসেশনের পরেও দেখা যেতে পারে জায়গাটা যদি পরিষ্কার না রাখি, সেই ক্ষেত্রে হয় কাদের বেশি হয়, ওই যে যারা ডক্টর দিয়ে সার্কামসেশন না করে ওই বাড়িতে সার্কামসেশন করেন ওই লোকালদের দিয়ে, সেই ক্ষেত্রে এই প্রবলেমটা হওয়ার চান্স অনেক বেশি থাকে। বাচ্চারা যদি এটা আক্রান্ত হয় তাহলে কিন্তু ফেটাল। মনে রাখবেন, বাঁচানোর চান্স খুব 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 কম। ঠিক আছে, তো এইটুকু আমাদের কথা মনে রাখতে হবে। এখন এই কন্ট্রাকশনগুলো কতক্ষণ সময় লাস্ট করতে পারে? কন্ট্রাকশনগুলো লাস্ট করতে পারে ফিউ সেকেন্ডস টু 3 to 4 মিনিটস, এবং এইটা দেখা যায় যখন শুরু হয় ইউজুয়ালি প্রথম সপ্তাহে, আস্তে আস্তে বাড়তে থাকে, এবং বাড়তে বাড়তে এক সময় এমন হয় যে এই বেড়ে পেশেন্টের অ্যাসপাইরেশন নিউমোনিয়া হয়ে যায়, অথবা অ্যাসপাইসিয়া ডেভেলপ করে পেশেন্ট মারা যায়। তখন আর কিছুই করার থাকে না আমাদের। হ্যাঁ, এই কথাগুলো আমাদের মাথায় রাখতে হবে। এখন প্রশ্ন হচ্ছে এই যে এই রোগটা যখন হয়ে গেল, কি ট্রিটমেন্ট? এখন হয়ে গেছে, কি করা যায়? কোনো ট্রিটমেন্ট তো দিতে হবে, তাই না? একটা মানুষের তো ফেলে দেওয়া যাবে না। কি ট্রিটমেন্ট দিব? ট্রিটমেন্ট দিলে কি 100% সাকসেসফুল? না। আমি তো আগেই বললাম, বাচ্চাদের ক্ষেত্রে এটা ট্রিটমেন্ট দেওয়ার পরে প্রায় 100% ফ্যাটাল, আর অ্যাডাল্টদের ক্ষেত্রে 40 to 50% ক্ষেত্রে এটা ফ্যাটালিটি রেট রাখে, মানে ট্রিটমেন্ট সঠিকভাবে দেওয়ার পরে রোগী বাঁচবে না। প্রথমত হচ্ছে একে আমরা একটা বোলাস ডোজে টিআইজি বলি আমরা, যেটা যে টিটেনাসের অ্যান্টিটিটেনাস ইমিউনোগ্লোবুলিন যেটা আছে, এটা আমরা দিব। টিআইজি একটা বোলাস ডোজ দিতে হবে, এটা কিন্তু ইনিশিয়াল প্রোটেকশনটা দেওয়ার জন্য। তাকে দিতে হবে একটা অ্যান্টিবায়োটিক, সেই অ্যান্টিবায়োটিকটা হতে পারে হচ্ছে আইবি পেনিসিলিন। সেটা যদি দেই পেনিসিলিন জি, সেটার ডোজ হবে 2 লাখ থেকে 4 লাখ, 2 থেকে 4 মিলিয়ন, এবং এটা হবে 4 to 6 আওয়ার দিতেও হবে, মানে দিনে 4 থেকে 6 বার দিব, এবং এটা 7 থেকে 10 দিন কন্টিনিউ করতে হবে। যদি কেউ পেনিসিলিন সেন্সিটিভ হয়, তাহলে আমরা তাকে দেবো মেট্রোনিডাজল, অথবা এমনিও আমরা মেট্রোনিডাজল দিলে 500 মিলিগ্রাম আইভি দিব, সেটাও 3 to 4 টাইমস ওই একই ডিউরেশন, অর্থাৎ হচ্ছে 7 to 10 ডেজ দিব। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস বা নাম্বার 3 ট্রিটমেন্টের যেটা পার্ট, সেটা হচ্ছে যে এই রোগীর তো মাসল স্পাজম হচ্ছে, তাহলে তাকে কি করব? তাকে আমরা এমন একটা রুমে রাখবো, যে রুমটা তুলনামূলক অন্ধকার, যে রুমটা নয়েজ ফ্রি। ঠিক আছে, এতে আমাদের সুবিধা হবে। এতে কি হবে? এতে আমরা এই যে নয়েজ ফ্রি রুমে রাখলে স্টিমুলেশনটা কম পাবে, তার ফলে মাসল কন্ট্রাকশনটা কম হবে। কারণ এই ধরনের রোগী সামান্য নয়েজ, সামান্য স্টিমুলেশন, সামান্য ছোঁয়াতেই দেখা যায় তার মাসল কন্ট্রাকশন করে, এবং এই কন্ট্রাকশনটা লং লাস্টিং হতে পারে, 3 থেকে 5 মিনিটও থাকতে পারে। তো তখন তার জন্য বাঁচানোটা অনেক টাফ। তাহলে তারা আমরা একটা নয়েজ ফ্রি রুমে রাখার চেষ্টা করবো। তাকে নার্সিং যে রুমটা রাখলাম সেটা রাখলাম শান্তশিষ্ট, তাকে আমরা কেউ নক করবো না, তাকে আমরা আনওয়ান্টেড কোনো স্টিমুলেশন দিব না। যদি তারপরেও মাসল কন্ট্রাকশন হয়, তাহলে কি করবো? তাহলে হচ্ছে আমরা তাকে আইভি ডায়াজিপাম দিয়ে ঘুম পাড়ায় রাখার চেষ্টা করবো। তারপরেও যদি কন্ট্রাকশন হয়, তাহলে কি করব? তাহলে সেই ক্ষেত্রে আর আসলে আলটিমেটলি উপায় নাই, তখন আইসিইউ শিফট, এবং তাকে প্যারালাইজড করে রাখবো, এবং প্যারালাইজড করে তাকে ভেন্টিলেটর দিয়ে দেবো। ভেন্টিলেটরে তার শ্বাস প্রশ্বাস চলবে, অর্থাৎ তাকে আমি পুরাপুরি ঘুমন্ত অবস্থায় এমনভাবে রাখলাম যে তার বডি আর কোনো ফাংশনিংয়ে নাই। তাকে আমরা বাইরে থেকে ভেন্টিলেটর সাপোর্টে তাকে জীবিত রাখার চেষ্টা করব। এরপরেও রুগী মারা যেতে পারে। তাহলে বুঝতে পারতেছেন রোগটা কতটা সিরিয়াস। সো এই ব্যাপারগুলো আমাদের মাথায় রাখতে হবে 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 হবে। প্রশ্ন হচ্ছে এটা কিভাবে আমরা প্রোটেকশন পেতে পারি? প্রোটেকশন পাওয়ার উপায় হচ্ছে, ভাই আপনি ভ্যাকসিন নিলে এটা থেকে প্রোটেকশন পাবেন। তবে সেই ক্ষেত্রেও যখন আপনার কোনো এক্সপোজার হবে, অবশ্যই ওনটা ক্লিন রাখতে হবে। আর যে জায়গায় কাটছে ওই রোগীর চিকিৎসার সময় ওনটা ডিপ্রাইভ করে ফেলতে হবে, অর্থাৎ কাটা জায়গাটা পরিষ্কার করতে হবে। তাইলে তা না হলে ওই ব্যাকটেরিয়া তো আরও এক্সোটক্সিন দিতেই থাকবে। কিন্তু যদি আমি জায়গাটা পরিষ্কার করে ফেলি, ব্যাকটেরিয়াতে আমরা অক্সিজেন
যুক্ত এনভায়রনমেন্টে নিয়ে এসে পড়ি তাহলে ব্যাকটেরিয়া অ্যাক্টিভ থাকবে না। সেই ক্ষেত্রে দেখা যাবে যে ইনফেকশনটা থেকে নতুন করে আর এক্সোটক্সিন খুব একটা আসতেছে না, কম আসতেছে। তাহলে আমাদের যে ওই আইভি দিচ্ছি সেটা আইএম দিলাম, ইমিউনোগ্লোবুলিন আমাদের দেশে আইএম ব্যবহার করা হয়, কোনো দেশে যেমন ইংল্যান্ডে কিন্তু আইভি ইউজ করা হয় এটা। তো ওই আমরা যে আইএমটা দিচ্ছি সেই আইএম ইমিউনোগ্লোবুলিনটা সে পাবে। এখন চলে আসি হচ্ছে এটার প্রিভেনশনের আলাপে। প্রিভেনশনের জন্য এটার 5টা ডোজ দেওয়া হয়। আমি একদম সুন্দর ছবিতে দিয়ে দিচ্ছি, আমাদের দেশে গভর্নমেন্ট থেকে সুন্দর রুলস দেওয়া আছে। এটার ফার্স্ট ডোজ আপনি যখন নেবেন তার 28 দিন পরে, কমপক্ষে 28 দিন পরে, মানে 1 মাস পরে আপনি নেবেন সেকেন্ড ডোজ। সেকেন্ড ডোজ নেওয়ার 6 মাস পরে নেবেন আপনি থার্ড ডোজ। থার্ড ডোজ নেওয়ার 1 বছর পরে নেবেন আপনি ফোর্থ ডোজ। তার 1 বছর পরে নেবেন আপনি ফিফথ ডোজ। আপনি মোটামুটি ইমিউনাইজড। যদি আপনি ফিমেল এবং সে নেন নাই আগে কখনোই ভ্যাকসিন, এই মুহূর্তে প্রেগনেন্ট হয়ে গেছেন, তাহলে আপনি কী করবেন, তাহলে অ্যাটলিস্ট 2টা আপনি ইঞ্জেকশন নিয়ে নেবেন, অর্থাৎ 2টা টিটি নেবেন, টিটানাস টক্সয়েড নেবেন, একটা এবং একটার 1 মাস পর আরেকটা। ইউজুয়ালি সেকেন্ড ট্রাইমেস্টার অফ প্রেগনেন্সিতে আমরা এটা দিয়ে ফেলি ওই ক্ষেত্রে। হ্যাঁ, তো এই জিনিসগুলো আমাদের একটু মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে। আর এইটার বলার উদ্দেশ্য হচ্ছে আপনি তো ট্রিটমেন্টটা মোটামুটি বলেই দিলেন, তাহলে কি এটা ঘরের ট্রিটমেন্টের জিনিস? আপনারা নিজেই বুঝছেন যে ঘরের ট্রিটমেন্টের জিনিস না। কিন্তু তারপর আনফর্চুনেটলি অনেক রোগী আছে এই ট্রিটমেন্টটা হসপিটালে নেয় না, তারা বাড়িতে চলে যেতে চায়। কেন যেতে চায় আমি নিজেও জানি না। বাড়িতে চলে যাওয়ার জিনিস না বাবা, এটা হসপিটালেও বাঁচানো টাফ। তাই অবশ্যই আপনার হসপিটালে, ওই হসপিটালে যেই জায়গায় এটার কেয়ারটা নিতে পারবে, এমন ক্রাউডেড জায়গায় না যেখানে আপনার পক্ষে নেওয়া টাফ। এটা তো আসলে এইভাবে যদি আপনি চেষ্টা করেন তাহলে ভাগ্য ভালো হলে রোগী সার্ভাইভ করতেও পারে। তবে সোজা কথা, কোনো জায়গায় কাটলে আপনি যদি ওনটা ঠিকমতো ক্লিন করেন, একটা টিটিটিআই ইঞ্জেকশন নিয়ে নেন এবং আপনি ঠিকমতো ডক্টর দেখিয়ে ওইটার জন্য যদি কোনো অ্যান্টিবায়োটিক লাগে সেই অ্যান্টিবায়োটিক নেন, প্রপার ড্রেসিং করেন, আপনার এই রোগটাই হবে না। তাহলে চাইলেই এই রোগটাকে খুব সহজে প্রিভেন্ট করা যায়। জাস্ট অক্সিজেনযুক্ত এনভায়রনমেন্টে কিন্তু এই ব্যাকটেরিয়া গ্রো করে না, এটা অ্যাবসোলুট একটা অ্যানারোব ব্যাকটেরিয়া, অব্লিগেট অ্যানারোব ব্যাকটেরিয়ার। তো তার ফলে সে অক্সিজেন ফ্রি এনভায়রনমেন্টে তার গ্রোথ হবে, অক্সিজেনযুক্ত এনভায়রনমেন্টে সে গ্রো করবে না। এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। আশা রাখি আমি ডিজিজটা সম্পর্কে ইন ডিটেলস সব কিছু বোঝাতে পারছি। আর এই যুগে এই ডিজিজ হয়ে মানুষ মারা যাওয়া এটা খুব প্যাথেটিক, এবং হইলে কিন্তু বাচ্চাদের হইলে 100% ফ্যাটালিটি। তো আমি আবার বললাম, আপনারা এই রোগটার ব্যাপারে যথেষ্ট সচেতন হবেন। ধন্যবাদ সবাইকে।